আসসালামু আলাইকুম। বিসিএস অ্যানালাইসিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা টপিক বেসড বিসিএস প্রিপারেশনের জন্য ভিডিও তৈরি করব এবং সেটিরই উপলক্ষে আজকে আমাদের প্রথম ভিডিও বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। তো চলুন শুরু করা যাক। বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালেরও পুরনো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীর ও ব্যাপক প্রভাব বিস্তার করে আছে সংস্কৃত সাহিত্য, ইসলামী সাহিত্য ও ইংরেজি সাহিত্য। তাছাড়া বিশ্বের অন্যান্য সাহিত্যের প্রভাব এসেছে ইংরেজি সাহিত্যের মাধ্যমে। এ প্রভাবের সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়ে বিচিত্র রূপে। ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বিষয়ক নানা প্রভাবের বিবর্তনে সাহিত্যের বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। এই বৈচিত্র্য যখন স্বতন্ত্র রূপ নিয়ে বিশেষ বিশেষ সময়ের সীমানায় চিহ্নিত হয়, তখন বিশেষ যুগের পরিচয় ধরা পড়ে। অর্থাৎ এই ধর্ম, রাজনীতি, অর্থনীতি, এই সমাজনীতি বিষয়গুলো যখন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ ধারণ করে, তখনই সেই বিশেষ যুগের পরিচয় ধরা পড়ে। বাংলা সাহিত্যের যুগবিভাগের পিছনে সময়ের বৈচিত্র্য কাজ করেছে এবং এই সময়কে কেন্দ্র করেই বাংলা সাহিত্যের যুগকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। বাংলা সাহিত্যকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। তিনটা ভাগ হলো, একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগের ক্ষেত্রে শুরু ধরা হয় চর্যাপদকে। অর্থাৎ আমরা যে এর আগেই পড়ে আসলাম যে অর্থনীতি, ধর্ম, বিভিন্ন ক্ষেত্রের উপরেই বিভিন্ন ক্ষেত্র যখন সমাজের উপর বিভিন্ন প্রভাব ফেলেছে, সেটির উপর কেন্দ্র করেই আমরা বিভিন্ন যুগে ভাগ করেছি বাংলা সাহিত্যকে। তো প্রাচীন যুগের প্রধান এবং একমাত্র নিদর্শন হচ্ছে বাংলা সাহিত্যের চর্যাপদ। এই চর্যাপদ ঠিক যখন থেকে লেখা শুরু হয়েছে, ঠিক সেই সময়কালটাকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসের শুরু। এখন এটি নিয়ে দুইটি মতবাদ রয়েছে। একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, আরেকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদের লেখা শুরু হয়েছে 650 খ্রিস্টাব্দ থেকে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 খ্রিস্টাব্দ থেকে। তো পরীক্ষায় আসলে আমরা কোনটি লিখব? একটা হচ্ছে 950 থেকে 1200 নাকি 650 থেকে 1200? আমরা অবশ্যই 650 থেকে 1200 অ্যান্সার করব যদি পরীক্ষায় দুটি থাকে। এখন আসি মধ্যযুগ। মধ্যযুগ শুরু হয়েছে বখতিয়ার খলজির বাংলা আক্রমণ। আমরা জানি বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করে, কিন্তু আমরা তাও এটাকে যেহেতু রাউন্ড ফিগারের জন্য 1200 সালেই 1313 শতাব্দী বা 1201 খ্রিস্টাব্দে ধরে নিই। যেহেতু প্রাচীন যুগ শেষ হয়েছে 1200 খ্রিস্টাব্দে, আর বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হবে 1201 খ্রিস্টাব্দে। এই 1201 খ্রিস্টাব্দে থেকে শেষ হবে 1800 খ্রিস্টাব্দে। দেখুন এখানে আরেকটি বিষয় রয়েছে। 1201 থেকে 1800 সালের ভিতরে আরেকটি যুগ রয়েছে, সেটিকে বলা হয় অন্ধকার যুগ। সে অন্ধকার যুগ কত সাল থেকে কত সাল? সেটা হচ্ছে 1201 থেকে 1350 সাল। এখানে আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা থেকে প্রশ্ন এসেছে। বিসিএস থেকে শুরু করে প্রত্যেক পরীক্ষায় এই যুগ বিভাগ থেকে মোটামুটি একটা প্রশ্ন থাকেই। এখন আমরা যাব এই যে 1200 সাল থেকে আমরা বললাম যে বখতিয়ার খলজির বাংলা আক্রমণ, আরেকটি বিষয় রয়েছে আধুনিক যুগে। তাহলে আধুনিক যুগের শুরুর ক্ষেত্রেও তো কোনো না কোনো একটা অবদান রয়েছে। আধুনিক যুগের শুরুর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের বিপ্লব শুরু হয়। সেই জন্য 1801 সাল থেকে আধুনিক যুগের সূচনা ধরা হয়। দেখেন এই মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, 1201 থেকে 18 সাল পর্যন্ত মধ্যযুগ, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। এই দুইটার ভিতরে আরেকটি যুগ রয়েছে, সেটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। এই সালটা হচ্ছে 1760 সাল থেকে 1860 সাল। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে।
বাংলা সাহিত্যে যুগ বিভাজনের ক্ষেত্রে। প্রাচীন যুগ শুরু হয়েছে 650 থেকে 1200, এটা কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দে। মধ্যযুগ শুরু হয়েছে কত থেকে? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দে। দেখেন এখানে সবচাইতে যেটা কমন বিষয় বাংলা সাহিত্যের যুগ বিভাগ মনে রাখার ক্ষেত্রে, যদি আমি 650 ধরি তাহলে 1200 পরের সাল কত? 1201 থেকে কত? 1801 থেকে আবার কত? বর্তমান। তো এই বর্তমান এই পর্যন্ত। আর মধ্যযুগের শুরুতে রয়েছে অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের একটা বিষয় আপনাদের বলে নিই, এই অন্ধকার যুগ মূলত বলা হয় যে সেই সময় উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি। আর উল্লেখযোগ্য সাহিত্য রচনা হয় নাই এবং কাদের আমলে? বখতিয়ার খলজি ছিল তুর্কি, এই তুর্কি আমলেই এই কোনো সাহিত্য মানে সাহিত্য তেমন উল্লেখযোগ্য সাহিত্য আমরা খুঁজে পাই না, এই জন্য এটাকে অন্ধকার যুগ বলা হয়। আর যুগ সন্ধিক্ষণের 1760 সাল হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকারের মৃত্যু হয়। আর 1860 সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1860 সালে, অর্থাৎ 1860 সাল পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য তেমন না হলেও 1861 সালে আমাদের একটা গুরুত্বপূর্ণ আসে, সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্য কে লেখেন? মাইকেল মধুসূদন দত্ত। এই 1861 সালে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য লেখার মাধ্যমেই আধুনিক যুগের এই যে অবক্ষয়ের যুগ ছিল বা যুগ সন্ধিক্ষণের যে যুগটা ছিল সেটি শেষ হয়ে যায়। তাহলে আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এটা যে পড়লাম এটা ঠিক আছে। প্রাচীন যুগের দুইটা মত, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দুইটাই পড়া লাগবে। যেটা পরীক্ষা আসবে ঠিক সেটা অ্যান্সার করতে হবে। যদি নর্মাল আসে প্রাচীন যুগ কত থেকে কত, তাহলে আমরা অ্যান্সার করব 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। মধ্যযুগের ভিতরে রয়েছে অন্ধকার যুগ, সেটা হচ্ছে কত? 1201 থেকে 1350। আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। আর আধুনিক যুগ আর মধ্যযুগের মানে দুইটার সংমিশ্রণে 100 বছর রয়েছে 1760 থেকে 1860, সেটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। এখন জীবনী কাব্যর একটা রয়েছে, সেই ক্ষেত্রে শ্রী চৈতন্যদেব, এই শ্রী চৈতন্যদেবের প্রভাব মধ্যযুগে সবচাইতে বেশি। তার প্রভাবকে কেন্দ্র করে মধ্যযুগকে আবার আরও 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? প্রাক চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। দেখেন এইখানে আমি দুইটা করে ভাগ দিয়েছি, 1350 থেকে 1500 বা 1300 থেকে 1500, 1501 থেকে 1600 বা 1501 থেকে 1700, চৈতন্য পরবর্তী 1601 থেকে 1800 বা 1701 থেকে 1800। এখন পরীক্ষায় আসলে আপনারা কি করবেন? পরীক্ষা আসলে অবশ্যই 1601 থেকে 1800, 1501 থেকে 1600, 1350 থেকে 1500 এইটা আপনারা দাগাবেন। আর যদি উপরেরটা না থাকে তখন নিচেরগুলো দাগাবেন। আশা করি এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগের যত ধরনের প্রশ্ন আসে সব এই স্লাইডের এখান থেকে আসবে। আশা করা যায় বিসিএস এখান থেকে আপনার বিসিএস অন্যান্য ও যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেখানে আপনারা এখান থেকে কমন পাবেন। তো চলুন আমরা কিছু প্রশ্ন দেখে আসি। অর্থাৎ যেহেতু আমরা টপিক বেসড বিসিএস প্রিপারেশন নেব, তো আমরা এর সাথে কিছু প্রশ্ন দেখব। আচ্ছা, এর আগে হচ্ছে আমাদের আরও একটা জিনিস রয়েছে যে বৈশিষ্ট্য। প্রাচীন যুগের বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। মধ্যযুগের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মপ্রধান। আমি দেখেন মধ্যযুগে আমরা কিন্তু আলাদা একটা ভাগ করেছি যে শ্রী চৈতন্যকে নিয়ে, তার মূল বিষয় ছিল হচ্ছে বৈষ্ণব ধর্ম, সেইটাকে কেন্দ্র করে আমাদের মধ্যযুগের অনেক কিছু হয়েছে। আর আধুনিক যুগের হচ্ছে আত্মচেতনা, জাতীয়তাবোধ ও মানবতার জয় জয়কার। এখন প্রশ্ন নম্বর 1, বাংলা সাহিত্যের যুগকে কত ভাগে ভাগ করা যায়? আমরা কয়টা ভাগে ভাগ করেছি? 3টা ভাগে। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আরেকটা হচ্ছে কি আধুনিক যুগ। তো তাহলে উত্তর হবে 3 ভাগে। তো বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের রচনাকাল থেকে। আমি কিন্তু যখন প্রাচীন যুগ পড়েছি তখন বলেছি চর্যাপদ যখন থেকে রচনা শুরু হয়েছে ঠিক সেই সময়কাল থেকে আমরা প্রাচীন যুগের সূচনা ধরব। আবার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে মধ্যযুগ এবং 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় গদ্য চর্চা তথা আধুনিক যুগের সূচনা হয়। প্রাচীন যুগের বৈশিষ্ট্য কি? ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ধর্মনির্ভরতা। বর্তমান যুগের সাহিত্যের বৈশিষ্ট্যটা কি? আত্মচেতনা, জাতীয়তাবোধ ও মানবতার জয় জয়কার। যুক্তিশীলতা, সজাতবোধ, স্বদেশপ্রেম, ব্যক্তি স্বাধীনতা, বিশেষ করে ব্যক্তি স্বাধীনতার বিশেষ করে কি নারী স্বাধীনতা, আধুনিক যুগের
অন্যতম বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যের যুগকে তাহলে আমরা কয় ভাগ ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। আরেকটি প্রশ্ন দেখি, বাংলা ভাষার মধ্যযুগ, বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের মধ্যযুগ এখান থেকে কোনটা হবে? 901 থেকে 1200 হবে না, 901 থেকে 1200 হবে না। তারপর 1201 থেকে 1800, 1800 1201 এটা ঠিক আছে। আবার 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান এটা হয় না। আর 1201 থেকে 1350 মধ্যযুগের এই একটা ভাগ, সেটা কি বলেন তো? এটা হচ্ছে অন্ধকার যুগ, তাই না? এটা হচ্ছে অন্ধকার যুগ। দেখেন ব্যাখ্যাতে কি বলতেছে, বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরু 1204 খ্রিস্টাব্দের ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনের মাধ্যমে এবং 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে শেষ হলেও এর ব্যাপ্তি ধরা হয় 1201 থেকে 1800 সাল পর্যন্ত। মধ্যযুগের এই সময়টা মুসলিম শাসনের আওতায় হওয়ায় বিভিন্ন শাসকবর্গের ভূমিকা আলোচিত এবং সমালোচিত। আর মধ্যযুগীয় সাহিত্যের বৈশিষ্ট্য কিন্তু আমরা বলেছি ধর্মপ্রধান, অর্থাৎ ধর্মকেন্দ্রিক এবং দেবদেবীর প্রাধান্য। আর যেহেতু আধুনিক যুগের আগে বাংলা সাহিত্যের গদ্যের বিকাশ হয় নাই, তো সেটা অবশ্যই সেটা কি হবে? পদ্যরীতি হবে। এবার আসি প্রশ্ন নাম্বার 3, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? দেখেন 1201 থেকে 1350, 600 থেকে 950 তো না, এটাও না, এটাও না। 4 হচ্ছে কোন শাসকের যুগকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? আমি বলেছি বখতিয়ার খলজি যখন আক্রমণ শুরু করছে অর্থাৎ 1201 থেকে 1350, সেটি ছিল তুর্কি যুগ। দেখেন এটা ছিল মধ্যযুগের। আর পাল হচ্ছে প্রাচীন যুগ, সেন হচ্ছে প্রাচীন যুগ, গুপ্ত হচ্ছে প্রাচীন যুগ, এই জন্য এগুলো হবে না। আর বাংলা সাহিত্যের কখন গদ্যের সূচনা হয়? গদ্যের সূচনার মাধ্যমে কি হয়? আধুনিক যুগের সূচনা হয়। এখন নবম শতকে কি ছিল? প্রাচীন যুগ ছিল। ত্রয়োদশ শতকে কি ছিল? ত্রয়োদশ শতকও ছিল হচ্ছে মধ্যযুগ। 16 শতক কি ছিল? সেটাও ছিল মধ্যযুগ। তাহলে উত্তর হতে পারে কোনটা? 19 শতক। আপনার যদি মুখস্থ নাও থাকে দেখেন তাও কিন্তু আপনি এভাবে বের করতে পারেন। এখন এটার ব্যাখ্যা কি? 1555 খ্রিস্টাব্দে আসামের রাজাকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন ধরা হয়। প্রাচীনতম নিদর্শন বলতে এখানে হচ্ছে তারা চেষ্টা করেছে, তার ওইগুলোকে আমরা চেষ্টা বলতে পারি, সেগুলো প্রপার কোনো গদ্য না। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দোম অ্যান্তনিও নামে এক পাদ্রী রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ সাধু গদ্য রীতির আদি নিদর্শন। এটা কিন্তু গদ্য রীতির আদি নিদর্শন। গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক চেষ্টার নিদর্শন বিবেচনা করা হয়। প্রাথমিক চেষ্টা, আপনি আবারও বলছেন প্রাথমিক চেষ্টা কোনটা? একটা হচ্ছে 1555 খ্রিস্টাব্দে আসামের রাজাকে লেখা কোচবিহারের রাজার একটি পত্র, আর একটা হচ্ছে দোমেন্তনীয় লেখা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এগুলো মোটামুটি প্রাচীন নিদর্শন বা প্রাথমিক চেষ্টা বলা চলে। তো বাঙালির লেখা প্রথম মুদ্রিত এই গ্রন্থটি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবনের ফ্রান্সিসকো দা সিলভা ছাপাখানা থেকে রোমান অক্ষরে মুদ্রিত হয়। বইটি ছিল মূলত এদেশীয় ব্রাহ্মণের সাথে রোমান ক্যাথলিক শাস্ত্রযজ্ঞের ধর্ম বিষয়ক কথোপকথন। দেখেন এটা কিন্তু লিসবন, পর্তুগাল, অর্থাৎ রোমানদের সাথে যে ব্রাহ্মণদের যে কথোপকথন সেটাই ছিল আর কি এই গ্রন্থের মূল বিষয়। 19 শতকের শুরুর দিকে পর্তুগিজ পাদ্রীগণ বাংলা গদ্য সাহিত্যের ব্যাপক প্রচলন শুরু করে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ বাংলা গদ্য সাহিত্যের ব্যাপক উন্নয়ন সাধন করে। এই কারণে বাংলা সাহিত্যে গদ্য সূচনা কল ধরা হয় 19 শতককে। আমরা বলেছি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1800 সালে। তারপরে কিন্তু বাংলায় আধুনিক যুগের সূচনা হয়েছে। দেখেন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কবে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কবে? অনেক কয়বার বলেছি আমি, বলেন তো? 1800 সালে। তো তাহলে 1800 সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও সেখানে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। দেখেন ফোর্ট উইলিয়াম যে দুর্গ নির্মাণ করা হয় সেটা ছিল ইংল্যান্ডের 3য় রাজা উইলিয়ামের নাম অনুসারে, সেটা 1698 সালে। আর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার চার্লস আয়ার। সেটা কার? সেটা ছিল এই যে ফোর্ট উইলিয়াম দুর্গের। এখন আমাদের উপমহাদেশে লর্ড ওয়েলেসলি, অর্থাৎ যে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি, তিনি 1800 সালে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ওয়েলেসলি অনুভব করেছিলেন কোম্পানির দায়িত্বে যারা আসেন, দায়িত্বের কাজের ভার নিয়ে যারা আসেন তারা ম্যাক্সিমাম ছিল যুবক, তাদের বয়স খুব বেশি না, 14 থেকে 18 বছর। তো স্বদেশে তাদের শিক্ষা সম্পন্ন হয় না, অর্থাৎ ইংল্যান্ডে তাদের তখনও শিক্ষা শেষ হয় নাই। আর এদেশে যেহেতু এসেছে তো এদেশের মানুষের সাথে তো কথা বলতে হবে, তারা তো শুধু ইংরেজি দিয়ে তো চলতে পারবে না। এই জন্য আসলে মূলত এই সিভিলিয়ানদের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। কে করেন?
এটা করে লর্ড ওয়েলেসলি। আর এই ফোর্ট উইলিয়াম কলেজের যে উদ্যোক্তা তিনি ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি। দেখেন আমি এই ছকে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। প্রতিষ্ঠাতাকে লর্ড ওয়েলেসলি, উদ্যোক্তা হচ্ছে উইলিয়াম কেরি। প্রতিষ্ঠিত হয় 4 মে 1800 খ্রিস্টাব্দে, কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 আর বন্ধ হয়েছে 1854 সালে। আর বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান রাখে এই কলেজে বাংলা বিভাগ প্রভৃতি 1801 সালে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার জানা উচিত। তো এর মাধ্যমেই মূলত আমরা আজকের এই লেকচারটি সম্পূর্ণ করতেছি। আশা করতেছি আপনি যদি এই লেকচারটা মনোযোগ দিয়ে 2 থেকে 3 বার দেখেন, আপনার যুগ বিভাগ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ আপনাদেরকে।